ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়ই। আচ্ছা দেখো, আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব পরিমাণগত রসায়ন। আমরা অলরেডি পরিমাণগত রসায়ন চ্যাপ্টারের উপর 3টা লেকচার দিয়েছি। আজকে যে লেকচারটা দেবো লেকচার নাম্বার হচ্ছে 4। লেকচার নাম্বার 4। আজকে আমরা 4 নাম্বার লেকচার দেখে কী কী পড়ব। দেখো, এখানে যে বিষয়ে পড়ানো হবে অ্যাসিড ক্ষার কোষমূল বিক্রিয়া। অ্যাসিড ক্ষার কোষমূল বিক্রিয়া আর একটা হচ্ছে অ্যাসিড ক্ষার কোষমূল বিন্দু। অ্যাসিড ক্ষার কোষমূল বিক্রিয়া, অ্যাসিড ক্ষার কোষমূল বিন্দু এবং হচ্ছে করব অ্যাসিড ক্ষার টাইট্রেশন। এবং টাইট্রেশনে আমরা নির্দেশকটা ব্যবহার করি এবং এই নির্দেশকটা কি, নির্দেশক কোন কোন যৌগকে বলা হয় সেই সম্বন্ধে আমরা হচ্ছে জানি। আচ্ছা দেখো, তাহলে আমরা এর আগে কিন্তু এই চ্যাপ্টারের গত 3টা লেকচার দিয়েছি। 3টা লেকচার সম্বন্ধে কিন্তু আমরা ঘনমাত্রা কীভাবে বের করেছি, তারপর হচ্ছে ঘনমাত্রা থেকে ppm এককে নির্ণয়, সব কিছু আমরা পড়েছি। তোমরা নিশ্চয়ই সেগুলো পড়েছো। ওগুলোর জন্য কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে টপিকসগুলো পড়বো সবগুলো বিষয়ে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ তোমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আচ্ছা দেখো, ফার্স্টে আমরা পড়বো অ্যাসিড ক্ষার কোষমূল বিক্রিয়া। কোষমূল বিক্রিয়াটা কি? আজকে আমরা জানবো হচ্ছে কোষমূল বিক্রিয়াটা কি। তোমরা অলরেডি কোষমূল বিক্রিয়া সম্বন্ধে জেনেছো, 9-10 পড়েছো। তারপরে আমরা এখানে জানবো কোষমূল বিক্রিয়াটা কি। যে বিক্রিয়ায় তুল্য মৌল পরিমাণ, তাহলে কি হবে তোমার, যে বিক্রিয়ায় তুল্য মৌল পরিমাণ, অ্যাসিড, তুল্য মৌল পরিমাণ অ্যাসিড, তুল্য মৌল পরিমাণ ক্ষারের সাথে বিক্রিয়া করে, ক্ষারের সাথে বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার এই দুই ধর্ম হয়ে যাবে তোমার একেবারে বিনষ্ট হয়ে যাবে। অ্যাসিড এবং ক্ষারের ধর্ম কি হয়েছে তোমার বিনষ্ট হয়ে নতুন প্রসম যৌগ উৎপন্ন করবে। দেখো তাহলে ক্ষারের সাথে বিক্রিয়া করে উভয়ের ধর্ম বিনষ্ট করে, নিরপেক্ষ বা প্রসম যৌগ উৎপন্ন করে, তাকে প্রশমন বিক্রিয়া বলে। দেখো তাহলে আমরা ক্লিয়ার করে নিই। তাহলে আমাদের প্রশমন বিক্রিয়াটা কি? প্রশমন বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় তুল্য মৌল পরিমাণ অ্যাসিড, তুল্য মৌল পরিমাণ ক্ষারের সাথে বিক্রিয়া করে উভয়ের ধর্ম বিনষ্ট করে, নিরপেক্ষ বা প্রসম যৌগ উৎপন্ন করে, তাকে আমরা বলবো হচ্ছে প্রসম বিক্রিয়া। এখন দেখো এখানে আমরা দুইটা টার্ম ইউজ করেছি। একটা হচ্ছে এখানে তোমার তুল্য মৌল পরিমাণ কি, তোমার অ্যাসিড, তুল্য মৌল পরিমাণ অ্যাসিড, এবং কি ব্যবহার করেছে তুল্য মৌল পরিমাণ ক্ষার। এখন দেখো তুল্য মৌল পরিমাণ অ্যাসিড এই জিনিসটা তোমাদের এমসিকিউতে লাগবে। এমসিকিউতে সরাসরি তোমাদের অবজেক্টিভ আসবে, যে কোনো একটা যৌগ দিয়ে দেবে অ্যাসিড ক্ষার, সেটা বলবে যে তুল্য ভর নির্ণয় কর। তাহলে আমরা জেনে নিই তুল্য মৌল পরিমাণটা কি। এখন দেখো যে তুল্য মৌল পরিমাণটা কি, এখন এখানে যদি আমি বিক্রিয়া লিখি, আমার বিক্রিয়াটা আসে কি, তুল্য মৌল পরিমাণ অ্যাসিড। তাহলে আমি যদি অ্যাসিড একটা লিখলাম HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং সাথে আমি লিখলাম ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো এখানে আমি লিখলাম কি HCl এবং হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে আমার অ্যাসিড আর এটা হচ্ছে আমার ক্ষার। এই দুটো বিক্রিয়া করে আমরা কি উৎপন্ন করলো, সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি। এখন তুল্য মৌল পরিমাণটা হচ্ছে এই অ্যাসিডটা, এই 1 মোল অ্যাসিডকে প্রশমিত করতে আমার কতটুকু ক্ষার লেগেছে। এই 1 মোল অ্যাসিডকে
অ্যাসিডকে প্রশমিত করতে যতটুকু ক্ষার লাগবে মানে তার ক্ষারকত্ব, তাহলে 1 মোল, এখানে HCl আমার হচ্ছে 1 মোল, সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল, তাহলে এই HCl বা এইটাকে আমার কি তোমার প্রশমিত করতে কত মোল লাগছে, সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল। তাহলে আমি কিভাবে তুল্যমূল পরিমাণটা বের করবো, দেখো তুল্যমূল পরিমাণটা বের করবো যে কোনো অ্যাসিডের, HCl এর তুল্যমূল পরিমাণটা আমরা বের করবো অ্যাসিডের আণবিক ভর। এখানে আমার অ্যাসিডের আণবিক ভর লাগবে, অ্যাসিডের আণবিক ভর, আর সাথে আমার কি লাগবে, এই অ্যাসিডটা কতটুকু ক্ষারক দ্বারা সে প্রশমিত হয়েছে, মানে এই অ্যাসিডের ক্ষারকত্ব কত। তাহলে এই অ্যাসিডটা কতটুকু সোডিয়াম, 5 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডে প্রশমিত হয়েছে 1 মোল, তাহলে এটার ক্ষারকত্ব কত হবে 1। তাহলে এই ক্ষারকত্ব দিয়ে কী করতে হবে, আমার ভাগ দিতে হবে। তাহলে এর আণবিক ভর কত আমরা পাচ্ছি, HCl এর আণবিক ভর কত, HCl এর আণবিক ভর হচ্ছে 36.1, আর ক্ষারকত্ব কত, কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড, কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড লিখেছে 1 মোল, 1 দিয়ে ভাগ দেব, তাহলে 36.1। তাহলে আমরা যে কোনো অ্যাসিডের বা ক্ষারের তুল্য মৌল পরিমাণটা কীভাবে বের করব, HCl এর ক্ষেত্রে আমরা যদি বের করি তাহলে অ্যাসিডের আণবিক ভর এবং তার ক্ষার কত, মানে আমার এই অ্যাসিডটা কতটা ক্ষার দ্বারা বা কয় অণু ক্ষার দ্বারা কী হয়েছে তোমার প্রশমিত হয়েছে। একইভাবে তুমি যদি এখানে আমরা HCl দেখলাম, অন্য একটা বিক্রিয়া যদি আমরা দেখি, যেমন আমি যদি সালফ্রিক অ্যাসিড নিই, সালফ্রিক অ্যাসিডের ক্ষেত্রে যদি আমি বিক্রিয়াটা ঘটাই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তাহলে আমার বিক্রিয়াটা কি হবে, সালফিউরিক অ্যাসিডের সাথে, সালফিউরিক অ্যাসিডের সাথে যদি আমি বিক্রিয়াটা ঘটাই সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আমার বিক্রিয়াটা কি হয়, সোডিয়াম সালফেট প্লাস কি হয় আমার পানি। এখন দেখো এখানে সালফিউরিক অ্যাসিড, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, আমি এখানে এখানে সোডিয়াম আমার কয় অণু আছে, সোডিয়াম আছে আমার 1 অণু, আমি এখানে লিখলাম কি Na2, তার মানে কি আমার এখানে ব্যালেন্স করার জন্য কত দিতে হবে, 2 দিতে হবে। তাহলে এখানে 1 মোল সালফিউরিক অ্যাসিড প্রশমিত করার জন্য আমার কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড লাগছে, 2 মোল। তাহলে এখানে আমি হচ্ছে সালফিউরিক অ্যাসিডের যদি তুল্য ভর বের করে তাহলে কী হবে, আমরা সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর আমরা অলরেডি জানি কত, 98। আর সোডিয়াম হাইড্রোক্সাইড তার ক্ষারকত্ব কত হবে, এখানে কয় অণু সোডিয়াম হাইড্রোক্সাইড লেগেছে, 2 অণু, এটাকে আমরা কত দিয়ে ভাগ দেবো, 2 দিয়ে, তাহলে ভাগ হচ্ছে কত আমার 49। তাহলে খুব সহজে আমরা বুঝে যাচ্ছি যে যে কোনো অ্যাসিড বা ক্ষারের তুল্য ভরটা কি, তুল্য ভরটা কি, যে অ্যাসিডটা থাকবে সেই অ্যাসিডের আণবিক ভর এবং সে যতটুকু ক্ষার দ্বারা প্রশমিত হবে সেটা হচ্ছে তার ক্ষারকত্ব দিয়ে ভাগ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওই অ্যাসিডের তুল্য ভর। সিমিলারলি আমরা কি বের করতে পারি, একইভাবে আমরা হচ্ছে তুলে নেওয়া সবাই, তাহলে তুল্য ভর সমান কী হবে, অ্যাসিডের আণবিক ভর ডিভাইডেড হচ্ছে ক্ষারকত্ব। একইভাবে আমি সালফিউরিক অ্যাসিডটা দেখে নিয়েছি, এখন তোমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য ভর বের করো। এখন তোমরা কার তুল্য ভর বের করবা, সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো এখানে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য ভর নিই, একইভাবে কি হবে, ওই ক্ষারের আণবিক ভর, ডিভাইডেড কি হবে তোমার, ওইখানে আমার কি ছিল, HCl ছিল, হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল, কতটুকু ক্ষার দ্বারা সে প্রশমিত হয়েছে, এখানে হচ্ছে ক্ষারেরটা বের করতে, তাহলে ক্ষার কতটুকু অ্যাসিড দ্বারা প্রশমিত হবে, তার মানে এখানে আমার কি হবে, অম্লত্ব আসবে, এখানে আমার কি আসবে, অম্লত্ব, মানে এই ক্ষারটা কতটুকু অ্যাসিড বা কতটুকু অম্ল দ্বারা সে প্রশমিত হয়েছে সেটাই হচ্ছে তার অম্লত্ব। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর হচ্ছে 40, আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করার জন্য আমার 1 মোল পরিমাণে অ্যাসিড লেগেছে, এই জন্য আমার অম্লত্ব হবে 1। তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য ভর হবে 40। একইভাবে আমি যদি সোডিয়াম কার্বনেট করলে কি হবে, একইভাবে ওই ক্ষারের আণবিক ভর এবং অম্লত্ব, সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করার জন্য কত লাগবে, 2 অণু HCl লাগবে, যেমন ধর 2 NaCl আর হচ্ছে পানি কার্বন ডাইঅক্সাইড। এখানে আমার ক্ষারকত্ব কত হবে তোমরা এখন ইজিলি বলতে পারবা, তাহলে এখানে ক্ষারকত্ব কত হবে, 106। আমরা জানি সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106, 106কে কত দিয়ে এখানে ভাগ দেব, কতটুকু অ্যাসিড লেগেছে আমার, 2 অণু, 2 দিয়ে ভাগ দেব, তাহলে এখানে আমি পাবো হচ্ছে 53।
তাহলে আমরা অলরেডি জানলাম কি আমরা প্রশম বিক্রিয়া। এবার আবার একটু সংজ্ঞাটা মিলিয়ে নাও। প্রশম সংজ্ঞাটা হবে কি, যে বিক্রিয়ায় তুল্য মৌল পরিমাণ অ্যাসিড তুল্য মৌল পরিমাণ ক্ষারের সাথে বিক্রিয়া করে অ্যাসিড এবং ক্ষার তাদের ধর্ম সম্পূর্ণ কী হবে, বিলুপ্ত ঘটবে। বিলুপ্ত ঘটে নতুন যৌগ বা প্রশম যৌগ লবণ এবং পানি উৎপন্ন করবে, সেই বিক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে প্রশম বিক্রিয়া। প্রশম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যে তুল্য ভরটা ব্যবহার করেছি অ্যাসিড এবং ক্ষারের, সেই তুল্য ভরটা কীভাবে বের করে আমরা অলরেডি তোমাদেরকে দেখিয়েছি। যেমন ক্ষারের তুল্যগত ভর বের করে কীভাবে, ক্ষার আণবিক ভর এবং হচ্ছে অম্লত্ব। অম্লত্ব মানে ওই ক্ষারটা কতটুকু অ্যাসিড দ্বারা সে কী হয়েছে, তোমার প্রশমিত হয়েছে। এবার আসে, এবার আমাদের টপিকগুলো কী কী ছিল, প্রশমন বিন্দু। আমাদের পরবর্তী টপিকগুলো ছিল প্রশমন বিন্দু, টাইট্রেশন আর হচ্ছে কি নির্দেশক। আমাদের পরবর্তী টপিক ছিল প্রশমন বিন্দু, টাইট্রেশন আর হচ্ছে নির্দেশক। এখন তোমরা আমি হচ্ছে এই জিনিসটি একটু বুঝাবো, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা। তোমরা যদি এটা মনোযোগ সহকারে শোনো তাহলে তোমাদের প্রশমন বিন্দু, টাইট্রেশন এবং নির্দেশক তিনটা জিনিসে বুঝতে তোমাদের অনেক সহজ হবে। আমি আগে এই জিনিসটা বুঝিয়ে নেব, তারপরে আমি সংজ্ঞাগুলো বলবো। সংজ্ঞাগুলো বললে তখন তোমাদের খুবই সহজ হয়ে যাবে। এখন দেখবে এইটা হচ্ছে আমাদের বুলেট, এটা হচ্ছে আমাদের কি বুলেট, আর এটা হচ্ছে আমাদের কনিক্যাল ফ্লাক্স। কনিক্যাল ফ্লাক্স। এখন দেখো এই বুলেটের মধ্যে আমরা যখন বিক্রিয়া করি, ধরো আমি এখানে লিখে নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড HCl। এই বিক্রিয়াটা করে তোমার কি তৈরি হলো, আমি এখানে বড় করে লিখে নেই, সোডিয়াম হাইড্রোক্সাইড HCl। বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি। দেখো এই বিক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করছে। এই বিক্রিয়াটা কিভাবে ঘটে, এই বিক্রিয়াটা কিভাবে ঘটে আমরা সেটাই দেখাবো। যেমন এখানে তোমার পানি উৎপন্ন হচ্ছে, এটা প্রশমন বিক্রিয়া আমরা বলতেছি। প্রশমন বিক্রিয়ার কোথায় প্রশমন বিন্দুটা উৎপন্ন হচ্ছে, প্রশমন বিক্রিয়ায় কোথায় প্রশমন বিন্দু উৎপন্ন হচ্ছে। প্রশমন বিন্দু উৎপন্ন করার জন্য আমাদের কি কি প্রসেসে আগে এগোতে হচ্ছে সেইগুলো আমরা দেখব। দেখো এখন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড HCl, এই সোডিয়াম হাইড্রোক্সাইড আমি কি নিলাম, কনিক্যাল ফ্লাক্সে নিলাম। এই সোডিয়াম হাইড্রোক্সাইড আমি কি নিলাম, কনিক্যাল ফ্লাক্সে নিলাম। ধরো এটা আমি কত নিলাম, 0.1 কনসেন্ট্রেশন বা 1 ঘনমাত্রা। এটার ঘনমাত্রা 0.1। এখানে আমি অ্যাসিড নিলাম কতটুকু, এই অ্যাসিডের এখানে আমি দাগান্ত থাকবে ধরো 20 মিলিলিটার। এই বুলেটের মধ্যে আমি কি নিলাম, 20 মিলিলিটার অ্যাসিড। কোন অ্যাসিড নিলাম, ধরো HCl আমি নিয়ে নিলাম। এর মধ্যে বুলেটের মধ্যে আমার কি আছে, HCl। আর ক্ষার এখানে বিকার কনিক্যাল ফ্লাক্সে আমার কি আছে, ক্ষার আছে। এখন আমি কি করব, সম্পূর্ণ অ্যাসিডটা কিন্তু এই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে একসাথে ঢালবো না। এখানে আমি আরেকটা জিনিস যোগ করবো। ধরো এখানে আমার বিক্রিয়া করে যেমন পানি উৎপন্ন হলো, বিক্রিয়াটা যে প্রশমন হয়ে গেল, বিক্রিয়াটা যে শেষ হয়ে গেল, এটা আমরা বুঝবো কিভাবে, বিক্রিয়াটা যে শেষ হয়ে গেল এটা বোঝার জন্য আমরা নতুন একটা এখানে জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ইন্ডিকেটর। ইন্ডিকেটর বা নির্দেশক। ইন্ডিকেটর বা কি তোমার নির্দেশক। ওই নির্দেশকটাই তোমাকে ইন্ডিকেট করে দেবে যে এখানে তোমার বিক্রিয়াটা কী হয়েছে, শেষ হয়ে গেছে। এখন আমরা কি পেয়ে গেছি, একটা বিক্রিয়ার শেষ বিন্দু পেয়ে গেছি। আর তাহলে আমরা এখানে কি করব, ধরো আমি এখানে ক্ষার নিলাম কত, তোমার হচ্ছে যে ক্ষার নিলাম এখানে 20 মিলিলিটার। ক্ষার নিলাম এখানে কত, আমরা 20 মিলিলিটার আমরা পিপেতে মেপে নিলাম। 20 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, তার কনসেন্ট্রেশন কত, 0.1। আমরা এই কনসেন্ট্রেশন বের করার সূত্র জানি, কিন্তু এখন আমি কনসেন্ট্রেশন করে দিচ্ছি। তাহলে আমি নিলাম কত, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম হচ্ছে 20 মিলিলিটার, তার ঘনমাত্রা হচ্ছে 0.1। এবং সাথে কি দিয়ে নিলাম, আমি সাথে যোগ করে নিলাম হচ্ছে নির্দেশক। কি যোগ করে নিলাম আমি, নির্দেশক। এখন দেখো এইখানে তুমি আস্তে আস্তে কি করতেছো, এখান থেকে আস্তে আস্তে ড্রপ আস্তে আস্তে ফোটায় ফোটায় কি করতেছো, তো আস্তে আস্তে ফোটায় ফোটায় এখান থেকে আমি অ্যাসিড দিচ্ছি। তাহলে এইখানে যে অ্যাসিড থেকে আমার কি তৈরি হচ্ছে, হাইড্রোজেন আয়ন আর হচ্ছে ক্লোরাইড আয়ন। তাহলে এখানে বিকারের মধ্যে কি কি আছে, বিকারের মধ্যে আমার আছে হলো সোডিয়াম প্লাস আর হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন। যখন আমি এটা দিচ্ছি, যখন আমি বুলেট দিয়ে ঢেলে দিচ্ছি, তখন কি উৎপন্ন হচ্ছে, এখানে হাইড্রোজেন আয়ন আর হচ্ছে ক্লোরাইড আয়ন।
এই হাইড্রোজেন আয়নটা এই হাইড্রোক্সাইড আয়নের সাথে কি করবে তোমার বিক্রিয়া করবে। দেখো এখানে কিন্তু HCl 1 মোল, সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল, তাদের দুজনের ঘনমাত্রা হচ্ছে সেম। তাহলে এই 20 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করার জন্য কি লাগবে আমার 20 মিলিলিটার HCl লাগবে। সেটা আমি কিভাবে বুঝবো, যখন আমি এখানে ইন্ডিকেটর দিয়েছি ধরো আমার এই সলিউশনটা হচ্ছে সাদা, সলিউশনটা হচ্ছে কি তোমার সাদা কালার। যখন আমার এই বিক্রিয়াটা এই হাইড্রোজেন কি করবে তোমার সম্পূর্ণ এই হাইড্রোজেনটা যখন এই হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, পানি উৎপন্ন করবে। যখন তোমার এখানকার অ্যাসিড এবং এখানকার ক্ষার দুইটাই কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এখানে অ্যাসিডও থাকবে না, ক্ষারও থাকবে না, সেই মুহূর্তে কি হবে তোমার এই সলিউশনটা কি বর্ণ হয়ে যাবে, তোমার গোলাপি বর্ণ হয়ে যাবে। সলিউশনটা কি বর্ণ হয়ে যাবে, তোমার গোলাপি বর্ণ হয়ে যাবে। এই যে গোলাপি বর্ণটা হলো, এই গোলাপি বর্ণটা কোথা থেকে আসলো, এই গোলাপি বর্ণটা হচ্ছে এই যে নির্দেশকের কালার। এই নির্দেশকটা দিলে আমাদের কি করতেছে, নির্দেশক বিক্রিয়ার মধ্যে কোনো তোমার ক্রিয়া প্রতিক্রিয়া করবে না, কিন্তু যেই মুহূর্তে তোমার অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে, অ্যাসিড এবং ক্ষার দুজনে কি হয়ে যাচ্ছে, তাদের ধর্ম হারায় ফেলতেছে বা দুজনে কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে আমার কি হবে, সলিউশনটা কালারটা কি হয়ে যাবে, তোমার গোলাপি হয়ে যাবে। ওই যে গোলাপি কালার হলো, ওই গোলাপি কালারটাই আমার হচ্ছে এখানে নির্দেশক। তাহলে নির্দেশক কি এখন আমরা জানবো। তাহলে নির্দেশকের সংখ্যাটা লিখে নাও। আমি আবার পুনরায় বলে দিচ্ছি, পানিক্যাল ফ্লাক্স আমার কি ছিল, পানিক্যাল ফ্লাক্সে ছিল আমার সোডিয়াম হাইড্রোক্সাইড যার কনসেন্ট্রেশন ছিল 0.1। বুরেটে আমার কি ছিল HCl যার কনসেন্ট্রেশন ছিল 0.1। এখন আমরা এখানে কি বিক্রিয়া করার জন্য, মানে আমার এটা প্রশমন বিক্রিয়া, আমি এটা বুঝেছি যে আমার এটা প্রশমন বিক্রিয়া, লবণ পানি উৎপন্ন হচ্ছে, কিন্তু কোন মুহূর্তে এই লবণ পানিটা উৎপন্ন হচ্ছে, মানে কোন মুহূর্তে অ্যাসিড এবং ক্ষার তার ধর্মটা বিনষ্ট করে ফেলতেছে, সেই মুহূর্তটাকে আমরা বলবো হচ্ছে প্রশমন বিন্দু। সেই মুহূর্তটাকে আমরা বলবো কি বিক্রিয়ার ইন্ড পয়েন্ট, শেষ বিন্দু, অথবা হচ্ছে প্রশমন বিন্দু। ওই প্রশমন বিন্দু নির্ণয় করার জন্য আমরা কি ব্যবহার করতেছি, নির্দেশক। আমরা যখন এখান থেকে ড্রপ বাই ড্রপ HCl দিয়েছি, তখন আমার সলিউশনটা কি ছিল, সাদা ছিল, কিন্তু অ্যাট লাস্ট যখন বিক্রিয়াটা শেষ হয়ে যাবে, সাথে সাথে আমার সলিউশনটা কি বর্ণ হয়ে যাবে, গোলাপি বর্ণ হয়ে যাবে। সাথে সাথে আমার সলিউশনটা কি বর্ণ হয়ে যাবে, গোলাপি বর্ণ হয়ে যাবে। এই গোলাপি বর্ণ দিয়ে আমরা বুঝবো যে এখানে আমার বিক্রিয়া শেষ। তাহলে গোলাপি বর্ণ যে ইন্ডিকেট করতেছে তাকে আমরা বলবো হচ্ছে নির্দেশক। এখন তোমরা হচ্ছে নির্দেশকের সংজ্ঞাটা এখন লিখে নাও, নির্দেশকের সংজ্ঞাটা, তাহলে তোমাদের জন্য অনেক সহজ হবে। লেখো সবাই, নির্দেশক কি, নির্দেশক সবাই লিখে নাও। আর কারো কোনো সমস্যা থাকলে কোশ্চেন করবো আমাকে, আমি অ্যান্সার দিয়ে দেব। নির্দেশক, তাহলে এখন আমরা আসি, দেখো আমি যে ব্যাখ্যা দিলাম সেটার সাথে নির্দেশকটা মিলিয়ে নাও, তোমাদের এখন সংজ্ঞাটা সহজ হয়ে যাবে। দেখো, যেসব পদার্থ, নির্দেশকের সংজ্ঞাটা কি, যেসব পদার্থ টাইট্রেশনের মাধ্যমে, যেসব পদার্থ টাইট্রেশন মাধ্যমে উপস্থিত থেকে, যেসব পদার্থ টাইট্রেশন মাধ্যমে উপস্থিত থেকে পদার্থের বর্ণ পরিবর্তন, উপস্থিত থেকে পদার্থের বর্ণ পরিবর্তন বা অন্য কোনো ভৌত মাধ্যমে, পরিবর্তনের মাধ্যমে, পদার্থের বর্ণ পরিবর্তন বা অন্য কোনো ভৌত পরিবর্তনের মাধ্যমে বিক্রিয়ার শেষ বিন্দু নির্দেশ করে, বিক্রিয়ার বা টাইট্রেশনের শেষ বিন্দু নির্ণয় করে, শেষ বিন্দু নির্ণয় করে তাকে নির্দেশক করে। মিলিয়ে নাও, না বুঝে গেলে আমার মুখের কথা শুনে নাও। যেসব পদার্থ, আমরা এই যে এখানে ইন্ডিকেটর হিসেবে আমরা ফেনথিলিন ব্যবহার করতে পারি, মিথাইল অরেঞ্জ ব্যবহার করতে পারি। আমরা কোনটা ব্যবহার করবো এটা আমরা একটু পরে, এটা হচ্ছে যে আমরা ডিটেলস পড়বো।
তাহলে নির্দেশকের সংজ্ঞাটা কি হচ্ছে তোমার যেসব পদার্থ টাইট্রেশনের মাধ্যমে। আচ্ছা, টাইট্রেশনটা কি? এই যে আমরা বুলেট দিয়ে কনিক্যাল ফ্লাস্ক, এখানে আমার কনিক্যাল ফ্লাস্ক, আমার এখানে হচ্ছে বুলেট। এখন আমার কতটুকু অ্যাসিড আমার এখানে লাগছে সেটা কিন্তু আমি জানি না। কতটুকু আমার অ্যাসিড লাগতেছে সেটা কি আমি জানি না। এখন এখানে আমি ভলিউম আস্তে আস্তে দিলাম, দেওয়ার পরে বলছে যে যখন আমি এখানে HCl দিলাম, আমি এখানে যে নির্দিষ্ট ভলিউমটা আমার জানা কতটুকু আমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি, কিন্তু আমি HCl যখন দিচ্ছি তখন কিন্তু আমি শিওর জানি না যে আমার প্রশমন বিন্দুটা হওয়ার জন্য কতটুকু HCl লাগবে। তাহলে ড্রপ বাই ড্রপ আমি HCl দিচ্ছি, আমার এটার হচ্ছে ঘনমাত্রা জানা। তাহলে এই সূত্র ব্যবহার করে এই অজানা ঘনমাত্রা নির্ণয় করার প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে টাইট্রেশন। আমরা টাইট্রেশন সংজ্ঞাটা আবার দেখবো। তাহলে নির্দেশক তোমার যেসব পদার্থ টাইট্রেশনের মাধ্যমে উপস্থিত থেকে পদার্থের বর্ণ পরিবর্তন বা অন্য কোনো ভৌত পরিবর্তনের মাধ্যমে টাইট্রেশনের শেষ বিন্দু নির্ণয় করে তাকে বলা হচ্ছে নির্দেশক। ক্লিয়ার সবাই নির্দেশকের সংজ্ঞাটা? এখন টাইট্রেশনের সংজ্ঞাটা সবাই দেখো। টাইট্রেশন এখন সবাই টাইট্রেশনের সংজ্ঞাটা লেখো। টাইট্রেশন দেখো, উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটি নির্দিষ্ট ঘনমাত্রা সেটা অ্যাসিডও হতে পারে, ক্ষারও হতে পারে। নির্দিষ্ট ঘনমাত্রার অ্যাসিড বা ক্ষার দ্রবণের সাথে অন্য একটি অ্যাসিড বা ক্ষার দ্রবণের বিক্রিয়া করে অ্যাসিড বা ক্ষারের অজানা ঘনমাত্রা নির্ণয় করাকে টাইট্রেশন বলে। অজানা ঘনমাত্রা নির্ণয় করাকে কি বলে? তোমার টাইট্রেশন বলে। তাহলে টাইট্রেশনের সংজ্ঞাটা হচ্ছে কি তোমার উপযুক্ত নির্দেশক। অলরেডি আমরা নির্দেশকের সংজ্ঞাটা কিন্তু দেখিয়েছি। উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে, নির্দেশক ছাড়া তুমি টাইট্রেশন শেষ বিন্দু নির্ণয় করতে পারবে না। তোমার অবশ্যই কি লাগবে? নির্দেশক লাগবে। উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটি নির্দিষ্ট ঘনমাত্রা অ্যাসিড বা ক্ষার দ্রবণের সাথে অন্য একটি অ্যাসিড বা ক্ষার দ্রবণে বিক্রিয়া করে অ্যাসিড বা ক্ষারের অজানা ঘনমাত্রা নির্ণয় করাকেই টাইট্রেশন বলে। এখন দেখো, আবার ক্লিয়ার করার জন্য আমরা আবার একটু এখানে আসি। দেখো, এখানে আমার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভলিউমটা আমার হচ্ছে জানা 20 মিলিলিটার। সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা আমার জানা নেই। এখানে কিভাবে আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কি নেই? আমার জানা নেই। আমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা বের করব। তাহলে এই তোমার অ্যাসিড, এই অ্যাসিডের উপস্থিতিতে, এই HCl বা এই অ্যাসিডের উপস্থিতিতে এই অজানা ক্ষারের, এই অ্যাসিডের উপস্থিতিতে এই অজানা ক্ষারের নির্দেশকের উপস্থিতিতে এই অ্যাসিডের সাহায্যে এই অজানা ক্ষারের ঘনমাত্রা বা এই ক্ষারের ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতিটাকে আমরা বলবো হচ্ছে টাইট্রেশন। তাহলে কি তোমার উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে এই অ্যাসিডের সাহায্যে এই ক্ষারের মানে অজানা ঘনমাত্রা নির্ণয় করার প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে টাইট্রেশন। দেখো, এখন যদি আমরা অলরেডি একটা সূত্র দেখিয়েছি, এখানে যদি আমরা সূত্র দেখাতে চাই তাহলে আমাদের সূত্র হবে কি? S1
S1 V1 আর কি হবে আমার S2 V2। এখানে আমার কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড আমি করে নিলাম। সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে কি তোমার S1 হচ্ছে বের করতে হবে, V1 হচ্ছে কত আমার 20 মিলিলিটার, আর S2টা এখানে আমি অ্যাসিডটা ধরে নিলাম S2 আমার কত 0.1 মোলার। V2টা আমার হচ্ছে কতটুকু আমার এখানে লেগেছে আমি ধরে নিলাম আমার 20 মিলিলিটার লেগেছে, 20 মিলিলিটার। এখন আমি এই S1 V1 S2 V2 সূত্র ব্যবহার করে এই যে অজানা ক্ষারের মানে এই ক্ষারের অজানা ঘনমাত্রা যে নির্ণয় করলাম, এই ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতিকে আমরা বলবো হচ্ছে টাইট্রেশন। এখন আবার সংজ্ঞাটা আবার একটু ক্লিয়ার না, তাহলে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটি জানা অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রার সাহায্যে অজানা অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রা নির্ণয় করার প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে টাইট্রেশন। এই পুরো প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে কি টাইট্রেশন। তাহলে আমরা কি এখান থেকে পড়ে নিলাম, টাইট্রেশন কি পড়লাম, নির্দেশক কি পড়লাম। এখন আসলে আমাদের যে মেইন জিনিসটা সেটা হচ্ছে আমাদের প্রশমন বিন্দু। প্রশমন বিন্দুটা কি প্রশমন বিন্দু সংজ্ঞাটা আমরা এখন জানবো। তাহলে এখান থেকে আমরা অলরেডি জেনেছি প্রশমন বিক্রিয়া কি, টাইট্রেশন কি, নির্দেশক কি। এখন আমরা জানবো হচ্ছে প্রশমন বিন্দু কি। প্রশমন বিন্দু, দেখো প্রশমন বিন্দুটা কি। অ্যাসিড ক্ষার টাইট্রেশন, অ্যাসিড ক্ষার টাইট্রেশনের লেখ চিত্র, অ্যাসিড ক্ষার টাইট্রেশনের লেখ চিত্র হঠাৎ সর্বাধিক পিএইচ, পরিবর্তন, নির্দেশক রেখার যে বিন্দুতে অ্যাসিড ক্ষার নির্দেশক রেখার যে বিন্দুতে অ্যাসিড ক্ষার পূর্ণ প্রশমন ঘটেছে, সেই বিন্দুকে আমরা বলবো হচ্ছে প্রশমন বিন্দু। বিন্দুতে অ্যাসিড ক্ষার পূর্ণ প্রশমন ঘটেছে এবং নির্দেশকের কি হয়েছে বর্ণ পরিবর্তন ঘটেছে, এবং নির্দেশকের বর্ণ পরিবর্তন ঘটেছে, সেই বিন্দুকে প্রশমন বিন্দু বা শেষ বিন্দু বলা হয়। প্রশমন বিন্দু বা শেষ বিন্দু, ইংলিশে ইন পয়েন্ট বলা হয়, শেষ বিন্দু বলা হয়। দেখো তাহলে আমার প্রশমন বিন্দুটা কি আসতেছে, অ্যাসিড ক্ষার টাইট্রেশন। অলরেডি কিন্তু আমরা জেনেছি টাইট্রেশনটা কি। অ্যাসিড ক্ষার টাইট্রেশনের লেখ চিত্রটা আমরা একটু পরে জানবো, ব্যাপার কিছু নেই। অ্যাসিড ক্ষার টাইট্রেশনের লেখ চিত্র হঠাৎ সর্বাধিক পিএইচ। এখন দেখো এখানে দুইটা টার্ম আমাদের নতুন এসেছে, একটা এসেছে পিএইচ আর একটা এসেছে আমাদের কি লেখ চিত্র। এখন দেখো অ্যাসিড ক্ষার টাইট্রেশনের লেখ চিত্র হঠাৎ সর্বাধিক পিএইচ পরিবর্তন, নির্দেশক রেখার যে বিন্দুতে অ্যাসিড ক্ষার পূর্ণ প্রশমন ঘটেছে, এবং নির্দেশকের বর্ণ পরিবর্তন ঘটেছে, সেই বিন্দুতে প্রশমন বিন্দু বা শেষ বিন্দু বলা হয়। তাহলে আমরা এই এতটুকু পড়া থেকে আমরা কি জানলাম, প্রশমন বিক্রিয়া কি, তারপর আমরা জানলাম নির্দেশক কি, তারপর আমরা জানলাম কি টাইট্রেশন কি।
শেষে আমরা জানলাম হচ্ছে প্রশমন বিন্দু। প্রশমন বিন্দুর মধ্যে আমার দুইটা আননোন জিনিস এসেছে, একটা হচ্ছে লেগ চিত্র, একটা হচ্ছে পিএইচ। পিএইচ আমাদের কাছে কিন্তু আননোন না, পিএইচ আমাদের কাছে কি না, আননোন না। আর পিএইচ আমরা কি অলরেডি পিএইচ সম্বন্ধে আমরা ডিটেলস ফার্স্ট ইয়ারে পড়েছি। ফার্স্ট ইয়ারের 3য় নাম্বার চ্যাপ্টারে আমরা পিএইচ সম্বন্ধে ডিটেলস পড়েছি। পিএইচটা কি, এখন আমাদের লেগ চিত্র এবং পিএইচ নিয়ে কাজ হবে। আমি এটা মুছে ফেললাম, আমার টাইটেশনের কাজ শেষ। এখন দেখো পিএইচ কি। পিএইচ স্কেল আমরা কি জানি, 0 থেকে 40। এখানে আমার হচ্ছে 7, এখানে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন, আর এখানে হচ্ছে হাইড্রোক্সাইড আয়নের কনসেন্ট্রেশন। আমরা কি জানি, যদি পিএইচ লিখি আমি, পিএইচ যদি 7 এর নিচে হয়, পিএইচ 7 এর নিচে হলে সেটা কোন ধর্ম দেখাবে, অ্যাসিড ধর্ম। পিএইচ 7 এর নিচে হলে সেটা কোন ধর্ম দেখাবে, অ্যাসিড ধর্ম। পিএইচ যদি কি হয় তোমার 7 এর বড় হয়, পিএইচ যদি 7 এর বড় হয় তাহলে সেটা কি হবে তোমার, ক্ষার ধর্ম, ক্ষার ধর্ম। আর যদি পিএইচটা কি হয় তোমার 7 এর সমান সমান হয় তাহলে তাকে আমরা বলবো হচ্ছে নিরপেক্ষ বা প্রশম যৌগ। তাহলে পিএইচ এর মানটা যখন 7 এর নিচে হবে সে হচ্ছে অ্যাসিডিক ধর্ম, পিএইচ এর মানটা যখন 7 এ কি হবে উপরে হবে তখন সেটা হচ্ছে ক্ষার ধর্ম। আর যখন নিউট্রালে বা মাঝামাঝি 7 এ থাকবে তখন তাকে আমরা বলবো প্রশম যৌগ বা নিরপেক্ষ যৌগ। এখন আসে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া 4 ধরনের বিক্রিয়া হয়। অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া কয় ধরনের হয়, অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া 4 ধরনের। অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া কয় ধরনের তোমার, 4 ধরনের। আমি আগে বিক্রিয়াগুলো লিখে নিচ্ছি, 4 ধরনের। প্রথমে কি, সবল অ্যাসিড, সবল অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড। সবল অ্যাসিড সবল ক্ষার